চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ব্যক্তি জীবন, চলচ্চিত্র, মিডিয়ার বিভিন্ন অঙ্গনে কাজ করছেন। আপনার জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? জার্নি লর্ডস অফ টাইম আসলে বলেছি, এই প্রোগ্রামে এসে বলেছি আমার স্টার্টিং অ্যাজ এ প্রেজেন্টার এটিএন বাংলা থেকে শুরু। আমার লর্ডস অফ কাজ দ্যাট টাইম করেছি। এরপরে আস্তে আস্তে আসলে নাটক, র্যাম্পে কাজ করেছি, স্টিলে প্রচুর কাজ করেছি, দেন একটা সময় ফিল্মে। আচ্ছা, শুরুতেই কি আসলে ফিল্মে কাজ করার ইচ্ছেটাই বেশি ছিল, নাকি মনে হয়েছে না আমি মিডিয়াতে আসলে কাজ করতে চাই? না, আমার আসলে ওই মাধ্যমগুলো আসলে বুঝতাম না, পার্থক্যের ব্যাপারগুলো আমি বুঝতাম না। বিকজ আমি যখন স্টার্ট করেছি দ্যাট টাইম আই ওয়াজ সো ইয়াং। আমি অনলি তখন মেবি এইচএসসি পড়ি, সো খুবই ইয়াং। তো ওই ব্যাপারগুলো বুঝতাম না, কোনটা বড় পর্দা কোনটা ছোট পর্দা। বাট আমার যেটা মনে হতো যে আমি কাজ করতে চাই। তো আচ্ছা, সো মিডিয়াতে আসার পরে ফিল্মে যখন কাজের অফারটি আপনি পেয়েছিলেন, সেই সময়টা একটু জানতে চাই, কিভাবে অফারটি পেয়েছিলেন? সেটা আসলে আমাদের ফিল্মের একজন হিরোইন, চিত্রনায়িকা রত্না, উনি তখন একটা মুভি বানাবেন, বেশ জোরে সোরে উনি নতুন ছেলে নিবেন, নতুন মুখ আসলে মানে চাচ্ছিলেন আসলে। তো ওনার সাথে আমার একটা মাধ্যমে পরিচয় হলো। তো তখন উনি আমাকে অফার করলেন যে আপনি কি কাজ করতে চান? বললাম হ্যাঁ, আমি অফকোর্স কাজ করতে চাই। মানে শুধু সেটা ফিল্ম বলে সেটা না, মানে আমি তখন আসলে যেটা পেতাম সেটাই আমার খুব কিউরিয়াস থাকতাম যে হ্যাঁ আমি এটা করতে চাই, ওটা করতে চাই, ব্যাপারটা এরকম ছিল। আচ্ছা, সো প্রথম যে কাজটি করলেন সেখানে এটা আপনার ফার্স্ট ফিল্ম, স্বাভাবিক। সো এতদিন আপনি অ্যাঙ্করিং এ ছিলেন, নাটকে ছিলেন, বাট সিনেমার ধরনটা একটু আলাদা। কেমন লেগেছিল সেই সময়টাতে? আমার যেটা হয়েছিল যে আমি হয় না যে তখন অনেক বড় বড় স্টারদের আমি পেয়েছিলাম আমার সাথে, বিগ বিগ কাস্টিং, বাবা মা সবাই খুব বড় বড় আর্টিস্টগুলো ছিলেন। তো আমার যেটা একটা ব্যাপার ছিল, আমার ভয় ব্যাপারটা আমি বুঝতাম না। মানে ভয় বা ক্যামেরা কনসাস এই ব্যাপারগুলো তো আগেই মোটামুটি পার করে এসেছিলাম। তো এটা কাজ করছিল, বাট একটা এক্সাইটমেন্ট আমার খুব কাজ করছিল যে আমি ফিল্মে কাজ করছি। এবং আমি মনে হয় যে ওই সময়টাতে সবথেকে ইয়াংগেস্ট হিরো ছিলাম, যে ওইটা একটা বেশ মজার ব্যাপার ছিল। আচ্ছা, এরপরে জার্নিটা কেমন ছিল কাজের ক্ষেত্রে? হয় একটা সময় হয় কি আমরা একটা সিনেমাতে যেমন দেখেছি যে স্পেশালি নায়কদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমেশনটা খুব তাড়াতাড়ি হয় এবং ট্রান্সফরমেশনটা খুব জরুরি হয়, এবং দর্শকদের কাছে নায়ক বা নায়িকা যিনি হন না কেন তাদের কিন্তু সবসময় নতুনভাবে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে। সো নিজেকে কিভাবে ভেঙেছেন এবং কাজের জায়গাটাকে কিভাবে উপলব্ধি করতে পেরেছেন? আমার যেটা হয়েছিল যে বলছিলাম যে আমি খুব আর্লি এজে চলে এসেছি। আমার একটা যদি ভুল বলি যে আমার ক্যারিয়ারে একটা বড় ভুল, সেটা হচ্ছে যে আমার অনেক বেশি আর্লি এজে ফিল্মে জয়েন করাটা। বিকজ আমার কোনো কিছু শিখে আসা হয়নি, কোনো কিছু বুঝে আসা হয়নি, জাস্ট অফার পেয়েছি, এসে কাজ শুরু করে দিয়েছি। তো আমার যেটা মনে হয় যে আমি যদি ওই কাজটা তখন না করে যদি আমি আরো 5টা বছর নিজেকে গুছিয়ে আরেকটু বড় হয়ে আরেকটু ভালোভাবে শুরু করতে পারতাম। এবং আমার ওই মুভিটা কিন্তু মানে দ্যাট টাইম 84, মানে মুখের কথা না, 84টা হলে অ্যাট এ টাইম রিলিজ হওয়া, এবং কোনো হলে 2 সপ্তাহ 3 সপ্তাহ চলেছে। সো ওইটাতে একটা মানে অ্যাচিভমেন্ট আমার কাছে মনেই হয়। বাট আমার কাছে ফিল হয় যে আমি মনে হয় আরেকটু গুছিয়ে আসলে হয়তো আমার জন্য আরো কিছু বেটার হতে পারতো। এটা থেকে কি এটাও মনে হয় যে ডিসিশন নেওয়াটাও কি ভুল ছিল কিনা? যে মানে আমি যদি বলি যে আমার লাইফের একটা ভালো ছবি, সেটা হচ্ছে সেদিন বৃষ্টি ছিল, আমার প্রথম ছবিটা। বাট আমার মনে হয় যে আমি একটু যদি পরে বা একটু গুছিয়ে আসতাম, তাহলে মনে হয় যে আমার আর ক্যারিয়ারটা আরো সুন্দর হতে পারে। একটা জিনিস সবসময় যেটা হয় আমাদের মাঝেও যেটা হয় যে কখনো কারোর জন্য কিন্তু স্থান অপূর্ণ থাকে না, গ্যাপ কেউ না কেউ ফিল আপ করেন। সো এই যে অপরচুনিটি পাওয়ার একটা ব্যাপার, আপনার যে বয়সে আপনি অপরচুনিটি পেয়েছেন, এটাও কিন্তু একটা লাকের ব্যাপার, এটা সকলে পান না। সো এইটাও গ্র্যাব করার চক্করেও কিন্তু অনেক সময় আমরা ডিসিশন নিয়ে ফেলি, হয়তোবা সেটা পরবর্তীতে আমরা রিয়ালাইজ করি যে আসলে হয়তোবা চটজলদিতে আমি ডিসিশনটা নিয়েছি। তো আমার কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি যদি আরো 5 বছর পরেও গ্রুমিং করতেন নিজেকে, তবুও কি আপনি এই মুভির অফারটা অ্যাকসেপ্ট করতেন কি? আমি এই মুভিটা যদি আমার মনে হয় যে এখনো যদি পার্ট 2 আসে, আমি এখনো অ্যাকসেপ্ট করতে চাইবো। বিকজ এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট হরর মুভি ছিল ডিজিটাল, এবং মুভিটা অনেক বেশি আলোচিত সমালোচিত একটা মুভি। এবং আমরা যে কজন আর্টিস্ট ওখানে কাজ করেছি প্রত্যেকে এখন আমরা ভালো কাজ করছি। সো এটা একটা ব্যাপার, এবং আমার কাছে মনে হয় ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। সো আমি অলওয়েজ, আর আমি খুব লাকি ফিল করি এই জন্য যে দ্যাট টাইম রত্না একটা ভালো পজিশনে, সে ইচ্ছে করলে যে কোনো বড় হিরো নিয়ে কাজ করতে পারতো। বাট সে আমাকে যে সুযোগটা দিয়েছে সেটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞতা, এবং অলওয়েজ আমার তার প্রতি সেটা থাকবে। সর্বশেষ আপনার কি কাজ করা হয়েছে? আমার সর্বশেষ রিলিজ হয়ে গেল এবছর জানুয়ারিতে কিশোর গ্যাং নামে একটা মুভি।
আর নাটক তো রেগুলারই করছি, রেগুলারই অন এয়ার হচ্ছে। আর আমার অনেক আর্টিস্ট একদম একটা চ্যানেল ওয়াইজ ফিক্সড হয়ে যায়, বাট আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করি এবং আমার সব চ্যানেলের সাথে আমার কাজ হয়, মাল্টিপল কাজগুলো আপনি এনজয় করেন, পছন্দ করি একদম। আচ্ছা, সো আরো নায়কের ক্ষেত্রে আরো একটা যেটা আমরা দেখি যে নাটকের নায়ক থেকে যখন তারা আসলে সিনেমাতে চলে আসেন তারা নাটকে ব্যাক করেন না, কারণ আমরা ওই যে একটা কথা আছে যে আমি পয়সা দিয়ে ফ্রিতে কেন চেহারা দেখাবো, পয়সা দিয়ে দেখতে হবে, নায়কদের একটা ব্যাপার থাকে। হিরোইনদেরও আমরা দেখি যে একবার সিনেমাতে গেলেন তারা আসলে নাটকে ব্যাক করেন। আপনি এখনো সেই ছোট পর্দা বড় পর্দায় কাজ করছেন, এটার পেছনের কারণটা কি? প্রথমত হচ্ছে যে কথাটা মানুষ বলে এটা কমপ্লিটলি এই সিচুয়েশনের জন্য ভুল, যে মানে এই পর্দা সেই পর্দা। আমার কাছে মনে হয় যে আমি কাজ করছি এভরিডে এবং আমাকে অডিয়েন্স দেখতে পাচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। কারণ সিনেমা যদি বলি যে ওই সময়টাতে এত মাধ্যমই তো ছিল না, তখন টিভি বলেন, আপনার ইউটিউব বলেন, বিভিন্ন আরও যে সোশ্যাল মিডিয়াগুলোতে যে এখন আমরা অনেক কিছু দেখতে পাই অনেক ইজিলি, তখন তো ব্যাপারগুলো ছিল না। তখনও যদি থাকতো আমার কাছে মনে হয় যে আমি যেভাবে কাজ করছি তখনও আর্টিস্টগুলো ঠিক সেভাবেই কাজ করতো। আর নাটকের যে বিষয়টা, আমাদের অনেক বড় বড় আর্টিস্ট যারা নাটক থেকে গিয়েছেন এবং ফিল্মে অনেক ভালো অবস্থান তৈরি করেছেন, ইভেন এখনও তারা নাটক করে যাচ্ছেন। সো আমি আই ফিল সো প্রাউড যে আমি প্রত্যেকটা মাধ্যমে আমি অ্যাজ এ আর্টিস্ট আমি কাজ করে যাচ্ছি এবং আমি এভাবেই করে যেতে চাই। আচ্ছা, নায়ক যদি লাইফের ক্যারিয়ার হিসেবে না নিতেন তাহলে অন্য কি ক্যারিয়ার চুজ করতেন? আমার মনে হয় যে আমি অ্যাজ এ স্টুডেন্ট ভীষণ খারাপ ছিলাম। আমার আমার পড়াশোনার ব্যাপারে ভীষণ অলওয়েজ ভীষণ, মানে সারা বছর ফেল করতে করতে গিয়ে কোনো রকমে লাস্টলি গিয়ে হয়তো 33-তে পাস যেটাকে বলে ওরকম করে পাস করা। এটা থেকে দর্শকরা কিন্তু ইন্সপায়ারও হবেন। অনেকেই আসলে মনে করেন যে পড়াশোনা না করলে জীবনে কিছু হয় না, বাট আপনাকে দেখে হয়তো তাদের মনে একটা আমার হচ্ছে আমার গানটা পছন্দ, আমি গান ইভেন করিও। আমার এবছর আই হোপ আরো 2টো গান রিলিজ করবে এবং সেগুলো বেশ ভালো, আই হোপ মানুষ পছন্দ করবে। তো যদি অ্যাজ এ অ্যাক্টর আমি না দাঁড়াতাম হয়তো বা আমি গানটা নিয়েই থাকতাম। তো গানটা আমার লাইফের এখন একটা সুন্দর অংশ। আচ্ছা, তার মানে গান করা হয়? হ্যাঁ। তাহলে কি আপনার কণ্ঠে আমরা 2টো লাইন গান শুনতে পারি কিনা, আপনার পছন্দের যে কোনো একটা? আমার নতুন যে গানটা রিলিজ হচ্ছে এটা হচ্ছে আমার মাদারীপুরের আঞ্চলিক একটা ভাষায় একটা গান হচ্ছে, আমি এটা একটু ট্রাই করতে পারি। জাস্ট দুটো লাইন। পান দিলাম রত্তি রত্তি সুপারি দিলাম চালে, পান দিলাম রত্তি রত্তি সুপারি দিলাম চালে, কাউয়া ঠোকর মারলো, কাউয়া কামড় মারলো, বান্ধবীর ওই গালে না রে। সুপারি দিস কুরি কুরি পান দিস কপনে, সুপারি দিস কুরি কুরি পান দিস পনে, চুন দেওয়ার কথা তোমার, চুন দেওয়ার কথা তোমার, আসিল না মনে বন্ধুরে। আপনি খুবই দারুণ একটি বিষয়, আপনি সিনেমাতে যেরকম কাজ করছেন পাশাপাশি গানেও আপনি বেশ পারদর্শী, আপনার গানের গলা খুব ভালো। কখনো যদি এরকম আসলে হয় যে আপনি হয়তো বা সিনেমাতে কাজ করার যে একটা ব্যাপার থাকে, নায়কদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক নায়ক কিন্তু আসলে তার গ্ল্যামারটা যখন একটু যেতে থাকে, একটা বয়সের পর তো স্বাভাবিকভাবে সিনিয়র আর্টিস্ট হয়ে যেতে হয়, বা সেই ক্যারেক্টারটা হিরোর ক্যারেক্টারটা, যদিও আসলে নায়করা সবসময় নায়কই থাকে, নায়িকারা চেঞ্জ হতে থাকেন, কিন্তু তারপরে যদি কখনো মনে হয় আপনি কি গানটাকে নিয়ে থাকবেন নাকি আপনি আসলে নায়ক হিসেবেই থাকতে চান? আমার প্রথমত পছন্দ হচ্ছে যে আমি যদি কখনো হিরো ছাড়া অন্য কোনো ক্যারেক্টার আমাকে করতে বলা হয়, মনে হয় আমি পারবো না। এটা হচ্ছে আমার প্রথম একটা প্রতিবন্ধকতা। ভিলেন ক্যারেক্টার কি করার ইচ্ছা আছে কিনা? আমার খুব পছন্দ, অনেস্টলি আমি বলি, আমার খুবই পছন্দ। আমার ভিলেন হয় না যে আমাদের তামিলে যেমন দেখি আমরা, ইংলিশ মুভিগুলোতে যেমন দেখি খুব স্টাইলিশ ভিলেন যেমন হয়, আমার ভীষণ ইচ্ছা আমি যদি কোনো ভালো বাজেটের মুভিতে আমাকে অ্যাজ এ ভিলেন কাস্ট করা হয় আমি খুব প্রাউডলি আমি করব। অবশ্যই এটা একটা ব্যাপার। আর গানটার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। ইভেন আমি আমার একটা মুভিতেও গান করেছি, তো সেটা অলরেডি মানুষ বেশ সমাদৃত, বেশ পছন্দ করছে। তো এইটা হচ্ছে আমার লাইফে একদম আগেও যেমন ছিল এখনো আছে এবং ইন ফিউচার থাকবে। আচ্ছা, আমরা তো সমালোচনা আলোচনা নিয়েই তো আমাদের জীবন, এবং স্পেশালি যদি বলি সিনেমাতে যারা কাজ করেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। সো আপনি যে কাজগুলো আপনার ইন্ডাস্ট্রি ক্যারিয়ারে করেছেন, সিনেমাতে করেছেন, সেখানে তো অবশ্যই সমালোচনা ছিল, আলোচনাও ছিল। আলোচনা তো আমরা তারপরেও একটু গঠনমূলক আলোচনা আমরা নিতে পারি, সমালোচনাও নিতে পারি, কিন্তু নেগেটিভ সমালোচনা কিন্তু একটুটা আমাদেরকে ডাউন করে দেয়। সো
আপনার সিনেমা নিয়ে যদি আমরা বলি, আমরা অনেক কিন্তু এরকম দেখেছি, আলোচনা সমালোচনা হয়েছে, পজিটিভ গুলো নিয়েছেন, বাট নেগেটিভ গুলো কিভাবে অ্যাকসেপ্ট করেছেন, কিভাবে আসলে নিয়েছেন? নেগেটিভ গুলো আসলে কি আমি কখনোই ওই অ্যানসার গুলো করারই প্রয়োজন মনে করি না, বিকজ আমার লাস্ট ইয়ার একটা মুভি রিলিজ হয়েছে ডিসেম্বরে, ওটা ছিল হুরমতি নামে একটা মুভি। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় শবনম পারভিন উনি প্রডিউস করেছেন ছবিটা, এবং গল্পের প্রয়োজনে উনি হচ্ছে নায়িকা ছিলেন ছবিটাতে। তো অনেকেরই একটা কমপ্লেইন যে উনি এত ইজি এসে কেন নায়িকা হলেন কেন, বাট যদি কেউ ছবিটা হলে গিয়ে দেখতো বা যারা দেখেছেন তারা বলতে পারবেন ওই গল্পটা আসলে কমপ্লিটলি মানে এত এজের একটা মহিলার সাথে এই ছেলেটা প্রেম করতেই চায় বা বিয়ে করতেই চায় আসলে তার টাকা বা তার অবস্থানের জন্য, মানে কিছু ব্যাপার একটা সাবজেক্ট ওটাতে ছিল। বাট অনেকে আসলে পোস্টার দেখে বা আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্টগুলো দেখে অনেক রকমের রিউমার, বাজে সমালোচনা খুব বাজেভাবে প্রেজেন্ট করেছে, এরকম করে চেষ্টা করেছে হেয় করার জন্য। বাট আমি না কখনো ওই ব্যাপারগুলো মাথায় নেইনি। আমি মেবি ওনার 17টা না 18টা হলে ঢাকার আশপাশে চললো, আমি 4-5টা হলে নিজে গিয়েছি দেখার জন্য। এবং যারা মুভিটা দেখেছে ট্রাস্ট মি প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, প্রত্যেকটা মানুষ ভালো বলেছে। বাট যখন ওই কিছু মানুষ, যেমন আমাদের হুমায়ুন আহমেদ স্যারের আমি ভীষণ ফ্যান, আমি তার অনেক কবিতা গল্প আমি পড়িনি, বাট যতগুলো মুভি হয়েছে প্রত্যেকটা মুভি আমি দেখেছি। বিকজ আমি আমার পড়াশোনার ব্যাপারে ওই যে বললাম যে আমি জাস্ট আমার মানে গল্পের বই পড়তে আমার ভালো লাগে না, মানে পড়ার বই বাদে সবই মনে হয় মোটামুটি হ্যাঁ একদম। তো আমার স্যারের যতগুলো মুভি রিলিজ হয়েছে আমি প্রত্যেকটা দেখেছি, না যতগুলো নাটক হয়েছে মেবি আমি দেখা হয়েছে আমার সবগুলো। তো সেটাতে মানে ওনার নাটক আর ওনার ছবি তো আসলে সাবজেক্ট নিয়ে হতো, তো শবনম আপার এই ছবিটা কিন্তু একটা সাবজেক্ট ওয়াইজ একটা ছবি ছিল। বাট মানুষ যারা দেখেনি তারা এই ধরনের বাজে সমালোচনাগুলো করেছে, এবং আমি এই ব্যাপারগুলো আমার কানেই নেইনি। কারণ আমি তখন ডিসিশন নিয়েছিলাম আমার সঠিক সিদ্ধান্ত নিয়ে। আমি এখনো পর্যন্ত আমি ঠিক সেম জায়গাতেই আছি যে না, আমার ভুল ছিল না, আমি যেটা করেছি একটা ভালো গল্পে কাজ করেছি, কেউ পছন্দ করেছে কেউ করেনি সেটা কমপ্লিটলি তাদের ব্যাপার। সেটা তো থাকবেই আসলে, এই নিন্দুক না থাকলে কিন্তু আমাদের জীবনটাও একটা অপূর্ণতা থাকে। ভালোটা কি সেটা বুঝতে পারতাম না। অবশ্যই ভালো খারাপ মিলিয়ে। আর দর্শকদের মনে হয় নেগেটিভ কমেন্টটাও একটা ম্যাটার করে, যে তারা করছেন, তারা দেখছেন, আসলে না দেখলেও তো তারা বলতেন, অবশ্যই তারা দেখছেন। এখন যেমন আমাদের ইউটিউবে যখন নাটকগুলো অন এয়ার হয় নিচে প্রচুর কমেন্টস আসে, তো আমার কাছে কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং আমার কাছে পজিটিভ ওয়েতে আমি নেই। কেউ ধরুন এটা তাহলে দর্শকরা জানতে পারলেন আজকে যে আসলে নায়ক পড়েন, তাদের কমেন্টগুলো পড়েন, আমি কমেন্টসগুলো পড়ি। সেটা হচ্ছে যে আমার বেটারমেন্টের জন্য, বিকজ যখন একটা মানুষ বলে যা এই ড্রেসটা ভালো লাগে নাই, এটা তমুক হিরো আগে পড়ছে, মানে এই ব্যাপারগুলো না আমি আমার জানতে ভালো লাগে, বা আপনার অভিনয় এই ব্যাপারটা খুব ভালো ছিল, বা আপনার এই জায়গাটা ভালো না। অডিয়েন্স কিন্তু মানে এখন অনেক স্মার্ট, এখন কিন্তু আপনার কমেন্ট পড়া দেখলে না আপনি বুঝবেন যে এনারা আসলে কতটা বোঝে, এবং তারা কতটা কিন্তু নোটিস করেছে, এটাও একটা ব্যাপার। মানে যে আপনাকে নোটিস করেছে, আপনার ড্রেস নিয়ে যদি তারা বলে থাকেন, ডেফিনেটলি তারা আসলে আপনাকে আরো একটু ভালোভাবে দেখতে চায়। ড্রেসেস আমি ধরেন কোন শর্টটাতে আমি একটু বেশি হেসেছি, বেশি হাসা হয়ে গেছে, মানে এই কমেন্টটাও তারা করে, তো এটা আমি খুব এনজয় করি, আমার ভালোও লাগে। আচ্ছা, ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পেয়েছিলেন? ফ্যামিলি থেকে যদি বলি যে আমি তো অনেক আর্লি যে এসেছি, তখন একদমই বাবা মা আত্মীয় স্বজন কেউই সাপোর্ট করতো না। ইভেন আত্মীয় স্বজন আমার এখনো পর্যন্ত মানে সাপোর্টিভ কখনোই ছিল না। ধরুন আমার সামনে হয়তো বলছে যে ওকে ঠিক আছে করো, বাট আমার বাবা মাকে গিয়ে হয়তো বলছে কি করতেছে, ব্যাপারগুলো এরকম। আত্মীয়রা মানে ম্যাক্সিমাম আত্মীয় যেমন হয় আর কি। বাট আমার আফটার ম্যারেজ আমার ওয়াইফ ভীষণ সাপোর্টিভ। এটা খুব ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ, কারণ তার সাপোর্ট ছাড়া আমার কাছে মনে হয় যে আমি যতটুকু দাঁড়িয়েছি বা যতটুকু কাজ করছি, মানে আমি এভাবে দাঁড়াতে পারতাম না। হয়তো আমি কাজ করতাম, বাট আমি এখন ফুল ফ্রিডম নিয়ে আমি কাজ করি। আমার সংসার, আমার মা, আমার বেবি, আমার বাড়িঘর সবকিছু তার হাতে, সে যেভাবে সুন্দর করে সামলাচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি নিশ্চিন্ত হয়ে আমি কাজে বেরোতে পারি। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আমি যদি কাজে থাকি, আমার কাছে এক ফোঁটা টেনশনের কিছু নাই। আমার মনে হয় যে না, সঠিক হাতে আমার সংসারটা আছে। তো সবাই তো এখন ঈদ কেন্দ্রিক মুভি নিয়ে কাজ করছে, সো সামনে ঈদ, কুরবানি ঈদকে ঘিরে তো অবশ্যই প্রিপারেশন আছে। একদম। কি প্রিপারেশন? আমাদের তো ঈদে যে বড় বড় কাজগুলো আসে, আমি আসলে সেই লেভেলের বড় স্টারই আমি না। আমি যে কাজগুলো করি, আমার ঈদে বেশ কিছু নাটক আসবে এবং আমার অডিয়েন্স আই হোপ নিরাশ হবে না। আপনার কোরবানি ঈদ রিলেটেডই বেশ কিছু নাটক আমি কাজ করেছি এবং সেগুলো আসবে। আমার অডিয়েন্স সেগুলো দেখতে পারবে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে, আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখতে পারবে।
আর মুভির কথা যদি বলি, আমার আফটার ঈদ আমার একটা মুভি আসবে, সেটা হচ্ছে সংঘাত নামে একটা মুভি। এটা অলরেডি সেন্সর হয়ে আছে, জাস্ট মুক্তির ডেট নিচ্ছে। এটা উইদিন 2 মান্থস বা 3 মান্থসের মধ্যে এটা রিলিজ করবে। এবছর আমার আরো 2টো মুভি রিলিজ করবে। তো ঈদে না আসতে পারলো, ঈদের পরে ইনশাল্লাহ অডিয়েন্স আমাকে পাবে, মিস করবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে খুবই ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা আপনার পরের কাজগুলো নিয়ে। ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক ধন্যবাদ। আর ATN বাংলার সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং চায়ের চুমুকে অনেক বছরের ধরে আসছে এবং অনেকবার আমি এসেছি। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা নিজের ফ্যামিলির একটা প্রোগ্রাম। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।